নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনছেন শ্রুতি পুস্তক, লীলা মজুমদারের ছোটদের অ্যাডভেঞ্চার নাকুগামা। আজ তৃতীয় এবং অন্তিম পর্ব। নয়। ভোরে যখন ঘুম ভাঙল, সারা গায়ে কম্বল স্যাঁত স্যাঁত করছে। হিম পড়েছে প্রচুর। এসব অঞ্চলে শীত এখন থেকেই জানান দেয়। ওদের সারা গায়ে ব্যথা। ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে সবার আগে সেই কথাই টের পেল। কিন্তু মনের জড়তাটা গেছে। কালকের সে হতভম্ব ভাব আর নেই। উঠে বসে প্রথমেই খাবারের কথা মনে হলো। ঝোলাঝুলি ঝেড়ে দুজনে যা ছিল সব বের করল। একটা শুকনো পাউরুটি বেরুলো, ছোট্ট 1 টিন চিজ বেরুলো, গুঁড়ো দুধ আর কোকোর গুঁড়ো আর চিনি বেরুলো। তাছাড়া গোটা কতক বিস্কুট, ব্যাস। ঝুলিতে আর কিছু রইল না। যেদিকে আগুন লাগেনি সেদিকে প্রচুর শুকনো কাঠকুটো পাওয়া গেল। পাথরের আড়ালে আগুন জ্বেলে খুদে কেটলিতে কোকো তৈরি হলো। টিন কাটা সঙ্গে ছিল। চিজের টিন খোলা গেল। ছুরি দিয়ে রুটি কাটা গেল না, শুকিয়ে খটখট করছে। পাথর দিয়ে তাই টুকরো করে নেওয়া হলো। তারপর দুজন মিলে পেট ভরে খেয়ে নিল। নিজেদের নতুন মানুষ মনে হতে লাগলো। পায়ে জোর ফিরে এলো, গায়ে বল এলো। খাবার দাবার ঝেড়ে ঝুড়ে শেষ করে সব গুছিয়ে তুলল ওরা। শুধু জলটুকু যতটা পারে বাঁচালো। কোকোর জন্য 2 পেয়ালা মতো খরচ হয়ে গেল। আবার কোথায় জল পাওয়া যাবে কে জানে। কাল যা চোখে পড়েনি আজ ভোরের আলোতে সেসব লক্ষ্য হলো। পাহাড়গুলো এখন কত কাছে এসে পড়েছে। এই ঢালু জমি ক্রমে আরও ঢালু হয়ে উঠেছে। এবার থেকে ওই খাড়াই বেয়ে ওঠা। জায়গাটা দেখতে বড় সুন্দর, কিন্তু তার মাঝখান দিয়ে কালকের দাবানল চওড়া একটা পোড়া দাগ রেখে গেছে। বাঁদিকে পাহাড়ের বাঁক ঘুরে দাগটা কত দূর চলে গেছে ঠাহর হলো না। নাকু সেদিকে তাকিয়ে বলল, দাদু বলতেন খাসিয়া পাহাড়ের সরল বনে একবারে আগুন লাগলে 3 দিন ধরে জ্বলত। পোড়া ছাই বাতাসে উড়ে শহরের বাড়ির উঠোনে এসে পড়ত। রাতে আকাশ হয়ে থাকত লাল। পাহাড়িরা গাছের ডাল দিয়ে পিটিয়ে আগুন নেভাত। অত জল কোথা থেকে আনবে? ঝর্ণা থাকলেও পাইপ কোথায়? চল রে গামা, মনে হচ্ছে একটা গোটা দিন নষ্ট হয়ে গেল। গামা তার কম্পাস বের করে ঠিক করে নিল। তারপর আবার হাঁটা। এ হাঁটায় কষ্ট নেই। খাড়াই হলেও ধীরে ধীরে উঠেছে। আগুন যে পথে গেছিল সে পথ বাঁয়ে রেখে ওরা এগুতে লাগল। মাঝে মাঝে বাঁশ ঝাড়। নীল আকাশের গায়ে বাঁশের পাতার কি সুন্দর নকশা। এতক্ষণ পরে খেয়াল হলো কালকের সেই অস্বাভাবিক নিস্তব্ধতা ঘুচেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। মাথার উপর দিয়ে এক সারি হুপো পাখি উড়ে গেল। তাদের কমলা রঙের মাথা, গায়ে হলুদ কালো ডোরা কাটা। ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস দেখা গেল। সবাই দক্ষিণ দিকে উড়ে চলেছে। উত্তরে শীত আর সয় না। বাঁশ ঝাড়ে এক পাল বড় বড় টিয়া পাখি বসল। গামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হামিদ কাকা হতাশ হবেন। আজ তৃতীয় দিন। এখনও 5 নম্বর ক্যাম্পের কেন কোনো মানুষের বাসের চিহ্ন দেখতে পাচ্ছি না। নাকু বলল, কাছাকাছি এলে কি তুমি বুঝতে পারতে? গামা একটু অন্যমনস্ক হয়ে বলল, চা বাগান দেখা যাবে। তার আগে রিজার্ভ বন পাবো। তার চারদিকে কাঁটা তারের বেড়া দেওয়া থাকবে। নাকু বলল, এসব বনে জনমানুষ থাকে বলে তো মনে হয় না। গামা একটু কাষ্ঠ হাসল। কুমাদের কথা ভুলে গেলে নাকি? তারা সম্ভবত এই এলাকাতেই থাকে। বিদেশি লোক তারা পছন্দ করে না। একটু সাবধানে থাকাই ভালো। নাকু ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, এও কি গোয়ানোর বন নাকি? কে জানে। নাকু চটে গেল। কে জানে আবার কি গামা? তোকে বোঝা যায় না। এত দিন ধরে বলেছিস তোর বাবা বুনিগাঁয়ের সর্দার।
বুনিগাঁও নাকি গোয়ানোর বনের সবচেয়ে বড় গ্রাম। বনের ভিতরটা তোর সব জানা, আর এখন বনে ঢুকে আর তোর মুখে কথা নেই। কেন, বুনিগাঁয়ে গেলেই তো সাহায্য করার লোকজন মিলত। কবে ক্যাম্পে পৌঁছে বেতারে খবর পাঠিয়ে সমরেশ কাকুকে উদ্ধার করার ব্যবস্থা হয়ে যেত। তোর তোর এই ঠ্যাঁটামির জন্যেই। নাকুর মুখ দিয়ে আর কথা বেরোল না। ঠোঁট কামড়ে সে চুপ করল। গামার মুখটা বেজায় লাল মনে হলো। সে শুধু বলল, ওসব কথা ভুলে যা, এখন ঝগড়ার সময় নেই, প্রাণ হাতে নিয়ে চলা। সঙ্গে সঙ্গে ঠিক যেন কোনো ইঙ্গিত পেয়ে সাঁই করে গামার কান ঘেঁষে প্রকাণ্ড লম্বা একটা তীর উড়ে এসে পাশের নিম গাছে বিঁধে থরথর করে কাঁপতে লাগল। এত বড় তীর ওরা কখনো দেখেনি। পিছন দিকে একগোছা ছাই রঙের হাঁসের পালকের সঙ্গে একটা আগুনের মতো রঙের মোরগের পালক বাঁধা। ওরা দুজন আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বিকট চিৎকার করে 4-5 জন বুনো চেহারার মানুষ ঝোপের আড়াল থেকে ছুটে এসে ওদের ঘিরে ফেলল। প্রত্যেকের পিঠে তুন, হাতে প্রকাণ্ড ধনুক, পরনে হাফ প্যান্টের সঙ্গে বাঘছালের জামা, কানে মাকড়ি, পান খেয়ে দাঁতগুলোর আর কিছু নেই। কি যে বলতে লাগলো তারা, নাকু গামার পক্ষে সেটা বোঝা অসম্ভব। কিন্তু হাবভাব খুব সুবিধার নয়। এক একজনার দুদিকে দুজন করে দাঁড়িয়ে বজ্রমুষ্টিতে কনুই চেপে ধরে তাদের হাঁটিয়ে নিয়ে চলল। একমাত্র সুখের বিষয়, যেদিকে নাকু গামার গন্তব্য পথ, এরাও সেই উত্তর পূর্ব দিকেই চলল। ঘণ্টা 3 হেঁটে যখন ওদের দম ফুরিয়ে এসেছে, তখন দূরে মৌচাকের মতো ঢিপি ঢিপি আকারে খড়ের ঘরের এক গ্রাম দেখা গেল। আর একটু কাছে আসতেই সেখান থেকে ইনিয়ে বিনিয়ে কান্নার সুর শুনে ওদের গায়ের লোম আস্তে আস্তে খাড়া হয়ে উঠল। এতক্ষণ পরে মনে ভয় ঢুকল। লোকগুলো খুব খারাপ ছিল না, ধরে আনা ছাড়া আর কোনো উৎপাত করেনি। গ্রামে পৌঁছবার অনেক আগে থেকেই এখানে ওখানে গাছের গোড়ায় মোরগের পালক রয়েছে চোখে পড়ল। দাদুর কাছে নাকু শুনেছিল এরা দেবতাদের উদ্দেশ্যে এইভাবে পুজো দেয়, মোরগ বলি দেয়। কিন্তু এত কান্নাকাটি কিসের? সঙ্গীরা এতক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, এবার তারাও থুম হয়ে গেল। এইভাবে গ্রামে এসে ওরা পৌঁছল। দূর থেকে বাড়িগুলোকে গোল গোল মৌচাক মনে হচ্ছিল। কাছে এসে দেখা গেল তা নয়। অদ্ভুত বাড়ি সব। ছোটগুলোর আকার গোল, চাল গোল হয়ে ঝুলে রয়েছে। বড় দুটি লম্বাটে ধরনের, কিন্তু সবগুলোর একই বৈশিষ্ট্য, গাছের গুঁড়ি খাড়া করে পুঁতে তার উপরে তৈরি। একটা খাঁজ কাটা গুঁড়ি বেয়ে উঠতে হয়। মাঝখানের একটি বাড়ি আর সব বাড়ি থেকে একটু আলাদা রকমের, একটু যেন বেশি যত্ন নিয়ে তৈরি, সামান্য একটু বড়, তবু বড় দুটির চেয়ে অনেক ছোট। তারই সামনে মাথায় হাত দিয়ে মাটিতে যে বাঘছাল পরা লোকটি বসে মুঠো মুঠো ধুলো তুলে মাথায় মাখছে, সেই যে গাঁয়ের সর্দার, সে কথা আর কাকেও বলে দেবার দরকার ছিল না। ওরই মধ্যে একটু শোরগোল ওঠাতে লোকটি হাত নামিয়ে ওদের দিকে চাইল। ওদের গা ছমছম করে উঠল। টকটকে লাল চোখে সে কি দারুণ হতাশা। লোকটি বাংলায় বলল, তোমরা বাঙালি? আমরা অন্য দিন হলে কখন তোমাদের মেরে ফেলতাম, বিদেশিদের এ মাটিতে পা রাখতে দেবার নিয়ম নেই। আজ কিন্তু তোমাদের পুজো করব। আমার ছেলে দুটোকে বাঁচিয়ে দাও, তোমাদের কাছে নিশ্চয়ই হাসপাতালের ওষুধ আছে। এই বলে ওই অত বড় মোটা মানুষটা ছুটে এসে নাকুগামার দুজনার পা একসঙ্গে জড়িয়ে ধরতে গেল। যারা ওদের হাত ধরে রেখেছিল তারা হাত ছেড়ে সরে গেল। নাকুগামা দেখল সর্দারের আগুনের ভাঁটার মতো চোখ দিয়ে টসটস করে জল পড়ছে। গামা জিজ্ঞাসা করল, কি হয়েছে ওদের? সর্দার কর্কশ ভাঙা গলায় বলল, বনের দেবতারা চটে গেছেন, আর কিছু হয়নি। চা বাগানের ডাক্তার একে বলে কালা জ্বর। আসল ওষুধ না পড়লে কেউ বাঁচে না। আসল ওষুধ এ মুলুকে পাওয়া গেল না। ঘরে ঘরে আমাদের ছেলে মেয়েরা শুয়ে আছে। কাল রাতে 5 জন মরেছে। ওষুধ থাকে তো দাও। আমাদের যা করার সব করেছি। দেবতা মোরগে খুশি হয়নি, ছোট ছেলে নেয়নি। এ আবার কিরকম কথা? ছোট ছেলে নেয়নি মানে কি? নাকুগামা ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর মনে হলো, এরই ওষুধ না হামিদ কাকা দিয়েছিল? সে কথা মনেই ছিল না, নিজেরাও খায়নি, হ্যাভারসাকেই তোলা ছিল। সেই ওষুধ এখন ওরা বের করে দিল। সর্দার তাদের হাত থেকে ওষুধের প্যাকেট ছিনিয়ে নিল। তারপর বলল, কিভাবে খেতে হবে বলে দাও।
প্যাকেটের উপর লেখা ছিল। ওরা বুঝিয়ে দিল। সর্দার হাঁটু গেড়ে বসে পড়ে বোধহয় দেবতাকে ধন্যবাদ দিতে লাগল। গামা সাহস করে বলল, এবার আমাদের ছেড়ে দাও তাহলে। সর্দার ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কিন্তু ওর পাশে দাঁড়ানো মাথার ফাটায় পালকের সাজ দেওয়া, সারা মুখে গালে কপালে সাদা লাল কালো নকশা আঁকা নিষ্ঠুর চেহারার লোকটা কাষ্ঠ হেসে হিন্দিতে বলল, তা কি করে ছাড়া যায়? বিষ দিলে কি ওষুধ দিলে কি করে জানা যাবে? ওষুধের ফল দেখে তবে তোমাদের ছাড়া হবে। সর্দারও তাতে মাথা নেড়ে সায় দিল। অমনি লোকটা অনুচরদের কি যেন হুকুম দিল। তারা নাকুগামাকে ধরে একরকম কোলপাঁজা করে একটা ছোট বাড়ির সিঁড়ি বেয়ে উপরে তুলে ঘরের মধ্যে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। একটা কথাও শুনল না। নাকু কেঁদে ফেলল। গামা রেগে গেল। এই কি কাঁদার সময় হলো নাকু? যেমন করেই হোক এখান থেকে পালাতে হবে, নইলে সমরেশ কাকুকে বাঁচাবার আর কোনো উপায় থাকবে না। জানো, আমরা পথ প্রায় শেষ করে এনেছি। পাহাড়ের গায়ে কাটা ধাপে ধাপে চা বাগান দেখতে পেয়েছি। নাকু চোখ মুছে বলল, কবে ছেড়ে দেবে কে জানে, আর যদি ওরা ভালো না হয়? গামা বলল, সেই জন্যই আমাদের পালাবার পথ দেখতে হবে। ঘরের ভিতরটা বেশ অন্ধকার। চাটাইয়ের মতো বোনা দেওয়াল, তাতে জানলা একটাও নেই, কিন্তু বাতাস আসার জন্য ছোট ছোট ঘুলঘুলির মতো কয়েকটা ছেঁদা দিয়ে সামান্য আলো আসছিল। কম আলোতে চোখ সয়ে এলে ঘরের ভিতরটা ওরা ঘুরে ঘুরে পরখ করে দেখতে লাগল। অস্ত্র থাকলে দেয়াল কাটা খুব শক্ত হতো না, কিন্তু দুঃখের বিষয় হ্যাভারস্যাক শুদ্ধ ওদের সব সম্পত্তি ওরা কেড়ে নিয়েছিল। পকেটে আর বেল্টে ঝোলানো যা ছিল সেইটুকুই যা সম্বল। ছুরিগুলো পর্যন্ত ভরে উনুন ধরাবার কাঠ কেটে ওরা হ্যাভারস্যাকে ভরে রেখেছিল। তবে কম্পাসটা ছিল, আর ঘরের কোণে ছোট এক বান্ডিল ধূপকাঠ পাওয়া গেল। এই রজনে ভরা কাঠ জেলে পাহাড়িরা উনুন ধরায়। গামা কাঠগুলোকে একটা একটা করে পরীক্ষা করে একটু মোটা একটু ধারালো দুটোকে বেছে রাখল। তারপর নাকুকে হেসে বলল, এই দিয়ে ছাদ ফুটো করে শটকান দেওয়া যাবে, কি বলিস? নাকু বলল, কিন্তু ওরা যে দেখতে পেলেই ধরে ফেলবে। তাহলে রাত অবধি অপেক্ষা করতে হয়। গামা মাথা নাড়ল। উহু, রাত অবধি থাকা নয়। তার মধ্যে ওষুধ খাওয়ার পর কেউ যদি মরে যায়, তাহলে কি আর ওরা আমাদের আস্ত রাখবে? তাছাড়া বড় বেশি দেরি হয়ে যাবে রে। হামিদ কাকু কি করে এতদিন ঠেকাবে? নাকু ঢোক গিলে বলল, তাহলে কি হবে গামা? গামা বলল, কেন, ঘুলঘুলি দিয়ে গাছ দেখতে পাচ্ছিস না? ওর ডালপালা বেড়ে এ ঘরের চালে ঠেকেছে মনে হচ্ছে। ওই দিকটাতে ছাদ ফুটো করে গাছের মগডালের ঝাঁকড়া ঝাঁকড়া পাতার মধ্যে লুকিয়ে পড়ব, কেউ টের পাবে না। এদিকে আর ঘরটর নেই। তারপর ও গাছের ডাল থেকে পাশের গাছের ডালে, সেটা থেকে তার পাশের গাছে, তারপর এক সময় নেমে পড়ে দে দৌড়। চল, আর দেরি করা নয়, ওরা ওষুধপত্র দিতে ব্যস্ত আছে। যেমন বলা তেমনি কাজ। গামার কাঁধে চড়ে কাঠ দিয়ে খুঁচিয়ে দেখতে দেখতে নাকু ঘাসের চালে বেশ একটা ফাঁক বানিয়ে ফেলল। তারপর নেমে ঘুলঘুলি দিয়ে চারদিক পর্যবেক্ষণ করে প্রথমে কাকেও দেখতে পেল না। তারপর কান্নাকাটি থেমে কেমন একটা সুর করা গোঙানি কানে এলো। ওরা কাঠ হয়ে দেখল বড় ঘরের একটা থেকে বাঁশে বেঁধে 5টা মরা মানুষকে নিয়ে গাঁয়ের পুরুষরা অনেকেই বনের পথ ধরে রওনা দিল। ওদের গায়ে কাঁটা দিতে লাগলো। ঘুলঘুলি থেকে চোখ সরাতে পারল না। সর্দারের ঘরের দোরগোড়ায় একবার সর্দারকে আর সেই নিষ্ঠুর লোকটাকে দেখা গেল। তারপর তারা আবার ভিতরে ঢুকে গেল। গামা বলল, এইবার আর মুহূর্তও অপেক্ষা করা নয়। প্রথমে নাকুর কাঁধে চড়ে গামা ফুটো দিয়ে ছাদে উঠল। তারপর ছাদে শুয়ে পড়ে দুহাত বাড়িয়ে নাকুকে টেনে তুলল। তারপর হাত দিয়ে যথাসম্ভব ফুটো বন্ধ করল। তারপর দুজনেই ছাদে শুয়ে শুয়ে গাছের পাতায় আড়াল নিল। তারপর ডাল বেয়ে ওঠা খুব শক্ত কাজ ছিল না। দুজনেই গাছে চড়ায় ওস্তাদ, তাই নিয়ে মামার কাছে কম সাজা পায়নি নাকু। আর গামা তো বোনের ছেলে, তার যে এসব বিদ্যা রপ্ত থাকবে সে তো জানা কথা। এক গাছ থেকে আরেক গাছে যাওয়া খুব শক্ত না হলেও নিঃশব্দে কাজটা সারা খুব সহজও ছিল না। পুরুষরা বেশিরভাগ বেরিয়ে গেলেও মেয়েরা কেউ কেউ ঘরকন্নার কাজে ব্যস্ত ছিল। একটা রাঙা আলুর ক্ষেত দেখা যাচ্ছিল, সেখানেও অনেকগুলো আধবুড়ি মেয়ে কাজ করছিল। তবু কেউ লক্ষ্য করেনি। ক্ষেতটাকে একটু দূরে রেখেই ওদের এগুনো। যেই গ্রামের বাড়ি চোখের আড়াল হলো, ওরা গাছ থেকে নেমে নিঃশব্দে দৌড় দিল। কারও কোনো সাড়া শব্দও পাওয়া গেল না।
এদিকটা হলো পুরুষরা যে পথে গেছিল ঠিক তার উল্টো দিকে। ঘণ্টা খানেকের মধ্যে ওরা অনেক দূর চলে এলো। দূরে আরও নীল নীল পাহাড় দেখা গেল, তাদের গায়ে ধাপে ধাপে চায়ের বাগান। এই বাগানই গামা আগেও দেখেছিল। ঘড়ি চলছিল না, কত বেলা হলো ওদের কোনো ধারণাই ছিল না। আকাশ মেঘে ঢেকে গেছিল, এদিকের খরা এবার ঘুচবে মনে হলো। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল শেষ হয়ে সন্ধ্যা এসে গেল, ওদের খেয়াল ছিল না। হঠাৎ আলো কমে গেল। বনের মাঝে খানিক খোলা জায়গা, ওরা সেখানে পৌঁছে অবাক হয়ে চেয়ে রইল। 10 এক নিমেষে দুদিনের সব গ্লানি মন থেকে মুছে গেল। ঘাস জমিতে একপাল হরিণ চড়ছে, বেশ বড় বড় হরিণ, নিশ্চিন্তে নির্ভয়ে ঘাস খাচ্ছে। 10-12টা মেয়ে হরিণ, সঙ্গে 5-6টা বাচ্চা। পালের গোদা একটা পুরুষ হরিণ, ডালপালাওয়ালা, এই বড় বড় তার শিং। পিঠের রং গাঢ়, বাকি শরীর একটু ফিকে, সম্ভবত সম্বর জাতেরই হবে। মেয়েরা নিশ্চিন্তভাবে চড়ছে, কিন্তু দলপতি থেকে থেকে মাথা তুলে বাতাসে কি যেন শুঁকছে, আবার মাথা নিচু করে ঘাস খাচ্ছে। নাকুগামা একটু উঁচুতে দাঁড়িয়েছিল, তাদের সামনে কিছু ঝোপঝাপ। তবু দলপতি কোনো রকমে টের পেয়ে থাকবে, এক মুহূর্ত কাঠ হয়ে থেকে হঠাৎ চড়বড় করে উঠল। অমনি যত মেয়ের দল, বাচ্চার পাল এক নিমেষে তীর বেগে বনের গাছপালার মধ্যে মিলিয়ে গেল। নাকুগামা ভাবতে লাগল, সত্যি হরিণ দেখল নাকি ভেলকি। এ জায়গাটা আরও একটু ঠান্ডা, হরিণের গায়েও সমতল জমির হরিণের চেয়ে বেশি লোম। ক্রমে বেলা বাড়ার সঙ্গে খিদের জ্বালাও বেশি হতে লাগল। চারদিকে ওরা চাইতে লাগল। খালি হাত, সঙ্গের সাথী হ্যাভারস্যাকগুলোও বেহাত হয়ে গেছে। এক বড়ি ওষুধ পর্যন্ত নেই, খালি চলা আর চলা। বন খুব ঘন না হলেও গাছের নিচে থেকে আগাছা মাঝে মাঝে পা জড়িয়ে ধরে। জলের বোতল খালি, তেষ্টায় ছাতি ফাটার জোগাড়। মনে বড় ভাবনা, একে একে 3 দিন কাটল, আর কি সমরেশ কাকুকে বাঁচানো যাবে। নাকু বলল, এত সাবধান করে দিলেন হামিদ কাকু, আর আমরা কিছুই করতে পারলাম না। গামা বলল, বাজে বকিস না, ওদের হাত থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসাটাকে কি তুই কিছু নয় বলতে চাস? চল হাঁটা দে, এখনো কিছুক্ষণ দিনের আলো আছে। আরও হাঁটল ওরা। হেঁটে হেঁটে যখন আর পারা যায় না, তখন একটু বসে পড়তে হয়, তারপরই উঠে আবার হাঁটা। এক একবার বসে, আবার ওঠার সময় যেন একটু বেশি করে কষ্ট হয়। মনে ভয় ঢোকে, শেষটা একবার হয়তো বসে পড়ে আর ওঠার শক্তি থাকবে না। দিনের আলো বাঁকা হয়ে পড়তে লাগলো, গাছগুলোর ছায়া লম্বা হলো, রোদটাতে লালচে রং ধরল। ওরা আর বসবার সাহস পেল না। কোনো কথা না বলে থেকে থেকে হোঁচট খেতে খেতে ক্রমাগত উত্তর পূব দিকে এগিয়েই চলল। পাখিরা কিচিরমিচির করতে করতে সব বাসায় ফিরতে লাগলো। তবু মাথার উপরে অনেক উঁচুতে দেখা গেল হাঁসের পাল, সারসের দল ক্রমাগত দক্ষিণ দিকে উড়ে চলেছে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তখন ওদের কি হবে? জিজ্ঞাসা করাতে গামা বলল, ওদের সব নিয়ম বাঁধা, রাতের বিশ্রামের জায়গা, দিনের বেলায় চরবার জায়গা, সব ঠিক করা। বছরের পর বছর ওরা একই সময়ে একই জায়গায় নামে। তারপর আর বুনো হাঁস দেখা গেল না, যে যার জায়গায় রাতের মতো নেমে গেছে নিশ্চয়। এবার অনেক নিচু দিয়ে গাছের মাথার একটু উঁচুতে অনেক কালো বাদুড় দেখা গেল। ডানা মেলে উড়ে যাচ্ছে, যেন কালো কালো খোলা ছাতা। তারপরেই কানে এলো বিশ্রী একটা চেঁ চেঁ ঝগড়াঝাঁটির শব্দ। গামা যেন খুশি হয়ে সেই দিকে দৌড়ে গেল। পড়ন্ত আলোয় দেখা গেল পাকা পাকা ন্যাশপাতির ভারে মাটি অবধি ঝুলে পড়া ডালপালা নিয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছে 5-6টা ন্যাশপাতি গাছ, আর তাদের ঘিরে 15-20টা বড় বাদুড়। তাদের গা থেকে ভ্যাপসা গন্ধ বেরুচ্ছে। আর কোনো কথা নয়, মাটিতে পাথরের টুকরো পড়েছিল, তারই গোটাকতক তুলে নিয়ে ছুঁড়ে মারতেই অনেকগুলো বাদুড় উড়ে পালালো। তখন কাছে গিয়ে নিচু নিচু ডাল থেকে ফল পাড়া খুবই সহজ হয়ে গেল। সে কি মিষ্টি ফল! কামড় দিতেই কষ বেয়ে রস গড়িয়ে পড়ল। পরপর অনেকগুলো ফল এক একজনে খেয়ে ফেলল। খিদে তেষ্টা একসঙ্গে মিটল। খাবার পর পথ চলা আরও কঠিন বলে মনে হতে লাগলো।
পকেট ভরা ন্যাশপাতি, থলিঝুলি কিছু নেই সঙ্গে যে বেশি করে নেবে। তবু গামা হার মানবার ছেলে নয়, এদিক ওদিক তাকাতে লাগলো। তবে বুদ্ধিটা এলো নাকুর মাথায়। দেখে কয়েকটা কলা গাছ, তাতে ফলটল বা মোচা কিছুই নেই, কিন্তু বড় বড় পাতা আছে, বুড়ো পাতার শক্ত শক্ত শিরা আছে। তবে আবার থলিঝুলির জন্য ভাবনা কিসের? দেখতে দেখতে ওরা কলা পাতায় মুড়ে কলা পাতার শিরা দিয়ে বেঁধে দুটো ন্যাশপাতির পুঁটলি বানিয়ে ফেলল। কাজে কর্মে কিছুটা সময় গেল, আরও খানিক আঁধার নামল, পা যেন আর চলে না। তবু কোনো মতে আরও খানিকটা এগুলো। চোখে আর ভালো করে কিছু ঠাহর হয় না, তারই মধ্যে দেখতে পেল হাঁটু জল একটা ঝিলের মতো, মাঝে মাঝে মাটির চড়া উঁচু হয়ে রয়েছে, আর তারই উপরে হাজার হাজার বুনো হাঁস রাত কাটাবার জন্য নেমেছে। সব নিস্তব্ধ, নিথর। ডানায় মাথা গুঁজে হাঁসরা স্থির। ছাই ছাই সব রং সন্ধ্যার ছায়ার সঙ্গে একেবারে মিলেমিশে আছে। তাদের দেখে কি জানি কেমন একটা আশ্বাস পেল এরা দুজনে। তারাও রাতের আশ্রয় খুঁজতে লাগল। সেরকম ভালো গাছ কি বড় একটা গুহা টুহাও চোখে পড়ল না। ভালো করে দেখাই যাচ্ছিল না কিছু। তারই মধ্যে এক অদ্ভুত ব্যাপার, একটা বড় গাছ দেখে ওরা এগিয়ে যাচ্ছিল, কানে এলো এক ঘোঁত ঘোঁত আউ আউ শব্দ। অবাক হয়ে দেখে মস্ত গাছটার উপরের ডাল থেকে দড়ি দিয়ে বাঁধা একটা তক্তা ঝুলছে, গুঁড়ির পেছনে মস্ত মৌচাক। এইভাবে ভালুকের উপদ্রবের কাছ থেকে মৌচাক বাঁচানোর কথা ওরা আগেও অনেক শুনেছিল। আজ এক আশ্চর্য দৃশ্য দেখতে পেল। ভালুক বাচ্চা মধু খাবে বলে ভালুক মা দুপায়ে উঠে দাঁড়িয়ে ঝোলানো তক্তাটা সরিয়ে দিচ্ছে, কিন্তু বাচ্চা যেই মৌচাকের কাছে মুখ তোলে অমনি তক্তাটা দোল খেয়ে আবার ফিরে আসে। বাচ্চা মধু না পেয়ে আউ আউ করে ওঠে। মা রেগে গিয়ে আরও জোরে ধাক্কা দিয়ে তক্তা ঠেলে দেয়। দেখতে দেখতে এক ভয়াবহ কাণ্ড হয়ে দাঁড়ালো। যত জোরে মা তক্তা সরায়, তক্তা তত জোরে ফিরে আসে। শেষটা ঠাঁই করে বাচ্চার মাথায় জোরে এক বাড়ি লাগলো। বাচ্চা কুঁই কুঁই করে উঠতেই মা দারুণ জোরে তক্তাটাকে আবার ধাক্কা দিল। তক্তাও তেমনি জোরে ফিরে এসে বাচ্চার মাথায় লাগলো। বাচ্চা একটা গোঙানির মতো শব্দ করে পড়ে গেল। ওরা আর দাঁড়ালো না, অসহ্য ক্লান্তির কথা ভুলে গিয়ে নিঃশব্দে সরে পড়ল। আরও অনেক পরে আরও কয়েকটা বড় বড় গাছ দেখা দিল। নাকু গামাকে আর কিছু বলতে হলো না। তারা তারই মধ্যে একটাকে বেছে নিয়ে ব্যথা শরীর দুটোকে কোনো রকমে টেনে টেনে তার উপর উঠে গেল। বেশ খানিকটা উঁচুতে গুঁড়ি দুভাগ হয়েছে, সেখানে বেশ আরামের একটা বসবার জায়গা তৈরি হয়েছে। পুঁটলি নিয়ে গাছে চড়াও চারটিখানি কথা নয়, অথচ পুঁটলি নিচে ফেলেই বা যায় কি করে? ফলের গন্ধে নিশ্চয়ই ভালুক এসে হাজির হবে। এসব জায়গা তাদের এলাকা। উপরে উঠে হাত পাগুলোকে একটু মেলে গাছের গায়ে ঠেস দিয়ে বসে ক্লান্ত শরীর দুটো একটু আরাম পেল। আরও খানিক বাদে নাকু বলল, গামা, গাছের ডালে তক্তা বাঁধা মানেই এখানেও বনবাসীদের গ্রাম আছে কাছাকাছি কোথাও। গামা বলল, হুম। আরও খানিক বাদে গামা বলল, এসব জায়গা চা বাগানের এলাকা থেকে খুব দূরে নয়। শুনেছি এখানেও বড় কালাজ্বরের ভয়। আমাদের সঙ্গে ওষুধ টষুধও নেই যে দুটো বড়ি খাবো। নাকু কোনো কথা না বলে পকেট থেকে দুটো বড়ি বের করে দিল। বুদ্ধি করে কয়েকটাকে রেখেছিল। ক্রমে অন্ধকার আরও ঘন হলো, ওদের ঝিমুনি আসতে লাগলো। না ঘুমিয়ে আর উপায় রইল না। হতে পারে ভালুক গাছে উঠতে পারে। ন্যাশপাতির গন্ধ পেয়ে এই গাছে ওঠাও কিছু বিচিত্র নয়। নাকু গা ঝাড়া দিয়ে উঠে বসে বলল, দে তো তোর ন্যাশপাতির পুঁটলি, ও দুটোকে একটু নিচের ডালে ঝুলিয়ে রাখি। ভালুক উঠলেও আমাদের কিছু বলবে না, ন্যাশপাতি খেতেই ব্যস্ত থাকবে। ন্যাশপাতি ঝুলিয়ে ফিরে এসে ওরা প্রায় ঘুমিয়েই পড়েছিল। এমন সময় কানে এলো বিশ্রী একটা চেঁ চেঁ কান্নার মতো আওয়াজ। নাকু চমকে ওঠাতে গামা বলল, ও কিছু নয়, শকুনের বাচ্চা ওই রকম মানুষের ছেলের মতো করে কাঁদে। কাছে কোথাও মরা জানোয়ার ফেলার ভাগাড় আছে হয়তো, তারই কাছে পিঠে শকুনের বাসা। গ্রাম নিশ্চয়ই বেশ কাছে। এখন ঘুমো, ভোরের সঙ্গে সঙ্গে বেরুতে হবে, আর ওদের হাতে পড়া নয়। এই বলে সে আবার চোখ বুজল। কিন্তু কান্নার শব্দ আর থামে না। নাকুর চোখ থেকে ঘুম বিদায় নিল। বাড়িতে রাতে ঠিক এমনি করে ছোট বোনটা কাঁদে। এই অন্ধকার বনে ছোট বোনটা যদি একলা এমনি করে কাঁদত, তাই ভেবে
নাকুর গা শিউরে উঠল, চোখ জ্বালা করতে লাগল। সে আস্তে আস্তে উঠে বসল। গামা চুপচাপ। নাকু একটা নিচের ডালে পা রেখে আরেকটা ডাল ধরল। একটু খচমচ শব্দ হয়ে থাকবে। গামা অমনি আস্তে আস্তে বলে উঠল, কি রে? না, কিছু নয়, তবু একবার দেখে আসি। ডালের উপর জুতো মোজা পড়ে রইল। নাকু খালি পায়ে নিচে নেমে এলো। গামা ভারী বিরক্ত। বলছি ওটা কিছু না, শকুনের ছানার কান্না, তা শুনবে না। যাকগে, যা ইচ্ছে করুক, আমি নড়ছি নে। ততক্ষণে নাকু নিচে পৌঁছে গেছিল, শুনতেও পায়নি। নিচে নেমে দেখে তত অন্ধকার নয়, একটুখানি চাঁদের আলো রয়েছে। মনে হলো কান্নার শব্দ কোনো গাছের উপরে শকুনের বাসা থেকে আসছে না, মাটি থেকেই আসছে। খুঁজে পেতে বেশি দেরিও হলো না। লতায় পাতায় জড়িয়ে বাঁধা কাদের ছোট্ট ছেলে একটা গাছতলায় পড়ে পড়ে কাঁদছে। তারই পাশে কিছু মোরগের পালক পড়ে আছে। নাকু অমনি বাঁধা অবস্থায় ছেলেটাকে কোলে তুলে নিয়ে লতাপাতা ছাড়িয়ে ফেলল। ছেলেটাও অমনি ওর বুকে মুখ গুঁজে একেবারে চুপ। শুধু থেকে থেকে তার শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগল। ছোট্ট ছেলে, হয়তো বোনটার মতোই হবে, মাস আষ্টেকের মনে হলো। সমানে নাকুর ময়লা শার্ট চুষে খেতে লাগলো। ভালোই লাগছিল বোধহয়। একটু বাদেই ঘুমিয়ে পড়ল। এদিকে নাকুর মুশকিল হলো, সেই বড় গাছটাকে আর খুঁজে পায় না। এমন সময় কে যেন ঘাড়ে ঠান্ডা হাত রাখল। আঁতকে উঠে ছেলেটাকে ফেলে দেয় আর কি। খালি গা বাচ্চাটা বেজায় পিছলা, তার উপর সারা গা বেশ ঠান্ডা। কানে কানে গামা বলল, চুপ, আমি সেই স্তক তোকে খুঁজছি। এই নে, ধর তোর জুতো মোজা, ওটাকে আমার কাছে দে। গামা ন্যাশপাতির বান্ডিল আর জুতো নিচে নামিয়ে রেখে বাচ্চাটাকে নিল। নাকু জুতো পরতে পরতে গাছতলায় লতায় পাতায় জড়ানো ছেলেটাকে পাওয়া আর তার পাশে মোরগের পালকের কথা বলল। শুনে গামা ব্যস্ত হয়ে উঠল। আর 1 মিনিটও নয় এখানে, যত তাড়াতাড়ি সম্ভব চল, পালাই। নিশ্চয়ই বুনোরা ছেলেটাকে দেবতার কাছে মানত করে রেখে গেছে। আমাদের ধরলে আর রক্ষে নেই। এখানেও হয়তো কালাজ্বর। তারপর আবার দৌড় আর দৌড়। কোন দিকে গ্রাম কে জানে, ভুলে সেদিকে গেলেই তো হয়ে গেল। ক্রমে নাকে শুটকি মাছের গন্ধ এলো। ওরা থমকে দাঁড়ালো। তারপরেই উল্টো দিকে কোনাকুনি ঊর্ধ্বশ্বাসে দৌড়। নিশ্চয়ই কোনো গ্রামের কাছাকাছি এসে পড়েছিল। ভাগ্যিস খানিক ঘুমিয়ে পাগুলোতে আবার বল ফিরে এসেছিল, নইলে কি আর পেরে উঠত। মাঝে একবার থেমে নিজেদের গলার কমফর্টার খুলে ছেলেটার গায়ে জড়িয়ে নিয়েছিল। তারপর থেকে আর থামেনি, ক্রমাগত কেবলই উত্তর পূবে ছুটেছে। তারই মধ্যে আরেক জ্বালা, একটা কালো রঙের কুকুর এসে ওদের সঙ্গ নিল। কিছুতেই আর ছাড়ে না। প্রথমটা দাঁত খিঁচিয়ে অন্ধকারের মধ্যে থেকে নিঃশব্দে দৌড়ে এসেছিল। প্রকাণ্ড বড়, দেখেই ওদের আত্মা পাখি খাঁচা ছাড়া। বুনোদের কুকুর নয় তো। দাদুর কাছে শোনা প্রাচীন গুহার দেওয়ালে আঁকা সব ছবিতেও মানুষের সঙ্গে কুকুরের চেহারা দেখে বোঝা যায় সেকালেও লোকে কুকুর পুষত। কিন্তু এটা বড় অ্যালসেশিয়ান। বিদেশি কুকুর নিশ্চয়ই বুনোরা পুষবে না। এটা যে পোষমানা সেটা ভালো করেই বোঝা গেল যখন গলার ভিতর থেকে একবার একটা ভয়াবহ ঘড়ের শব্দ করেই কাছে এসে দুজনকে, বিশেষ করে ছোট ছেলেটাকে শুঁকে আহ্লাদে লেজ নাড়তে নাড়তে কুকুরটা ওদের আগে আগে চলল। গামাকে বলাতে সে বলল, তাহলে কি গলায় একটা কলার থাকতো না? যাই হোক, ওর সঙ্গে গেলে ক্ষতি কি? ও তো উত্তর পূব দিকেই চলেছে। ক্রমেই পূব দিকের আকাশের রং ফিকে হয়ে এলো। চারদিকের দৃশ্য আবছায়া দেখা যেতে লাগল। বোঝা গেল ওরা ক্রমাগত পাহাড়ের ঢাল বেয়েই এতক্ষণ এসেছে, তবে এত ধীরে ধীরে ঢালুটা উঠেছে যে বেশি হাঁপ ধরেনি। কুকুরটা মাঝপথে একবার থেমে ওদের দিকে চেয়ে একটু ল্যাজ নেড়ে ঊর্ধ্বশ্বাসে একদিকে ছুটল। তখন ওদের কানে এলো দূর থেকে কোলাহল। তবে কি এত দূর এসে শেষ পর্যন্ত সেই বুনোদের কবলেই পড়তে হলো? কুকুরটা কি তবে তাদেরই চর? বাচ্চাটাকে তাহলে কি করে বাঁচানো যাবে? নাকুগামা ফ্যাকাশে মুখ করে ওর দিকে চেয়ে রইল। হঠাৎ গত 3 দিনের সমস্ত হতাশা, সমস্ত ক্লান্তি ওদের পেয়ে বসল। পা টলতে লাগলো, চোখে অন্ধকার দেখতে লাগলো। তবু ছেলেটাকে আঁকড়ে ধরে নাকু দৌড়তে আরম্ভ করল। এমন সময় ঢাক ঢোলের সঙ্গে সঙ্গে কানে এলো কে যেন দূরে চেঁচাচ্ছে, ও নাকুগামা, তোরা কোথায় গেলি? 11। নাকুকে থমকে দাঁড়াতে দেখে গামা হাঁপাতে হাঁপাতে বলল, কেউ ডাকছে না, ওসব আমাদের মনের ভুল।
ধরলেই আমাদের মেরে ফেলবে। চল চল, যেমন করে পারি, যেখানে পারি। ওঠে আর পড়ে ওরা, গাছের সঙ্গে ধাক্কা খায়। শেষ পর্যন্ত এতদিনের পথপ্রদর্শক কম্পাসটিও দড়ি ছিঁড়ে কোথায় ছিটকে পড়ল। পাগলের মতো গাছের তলার আধা অন্ধকারে ওরা হাতড়ে বেড়ালো, কিন্তু সে আর পাওয়া গেল না। ওদের চোখে তখন উত্তর দক্ষিণ পূব পশ্চিম সব গুলিয়ে গেল। তার উপর বাচ্চাটাও জেগে উঠে বেজায় কাঁদতে লাগলো। নাকু বলল, কান্না শুনেই ধরে ফেলবে আমাদের, দে না ওর হাতে ছোট একটা ন্যাশপাতি, নিশ্চয়ই খিদে পেয়েছে। গামা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কোথায় ন্যাশপাতি? সেই যে নাকু জুতো পরার সময় গামা ন্যাশপাতির পোঁটলা মাটিতে নামিয়েছিল, আর তোলা হয়নি। গামা প্রায় কেঁদে ফেলে, রেগে বলল, তোর জুতো পরাই যত নষ্টের গোড়া, আরেকবার খাবারের থলি হারিয়েছিল। নাকু বলল, তাতে কি হয়েছে? ওর মুখটা চেপে ধরি, তাহলে আর শব্দ বেরুবে না। ছেলেটার মুখ চেপে ধরে ওরা দৌড়তে লাগলো। বোঝা গেল শত্রুরা আরও অনেক কাছে এসে পড়েছে। দুটো চারটে পটকার শব্দ, শিঙার আওয়াজ কানে এলো, সঙ্গে সঙ্গে কুকুরের ডাক। আর তো দৌড়ে পারবে না ওরা। পায়ের কাছে ছোট পাহাড়ি নদী। নাকু উঠি পড়ি করে তারই জলে নেমে পড়ল। কনকনে জলের প্রবল স্রোত পায়ের কবজি ধরে যেন টানাটানি করতে লাগল। গামা বলল, কি রে? গামা বনের ছেলে, পোষা কুকুরের কি জানবে? নাকু বলল, জলে নামলে কুকুরে আমাদের গন্ধ পেয়ে ধরতে পারবে না। তাই চলল দুজনে। বাচ্চাটা নাকুর কোলে রাগে ফুলতে লাগলো। একবার হাত সরে যেতেই সে কি কান ফাটানো চিৎকার! এই নাকি কাল রাতে শকুনের বাচ্চার মতো ট্যাঁ ট্যাঁ করছিল। নাকুর একটু ভয় ছিল, বুনোদের বাচ্চা নিয়ে এসেছে বলে না আবার বিপদে পড়তে হয়। এবার বোঝা গেল তা নয়, বুনোরাই নিশ্চয়ই ওকে চুরি করে নিয়ে গেছিল। হাতে বড় বড় টিকের দাগ, গলায় একটা সোনার মাদুলি, বেজায় ফর্সা রং। এ তো বনের ছেলে নয়। ঠান্ডায় পা অবশ হয়ে যাচ্ছিল, হাঁটুর নিচে বোধ নেই। দুবার জলে বসে পড়ার পর গামা নাকুকে টেনে আবার ডাঙায় তুলল। নাকু পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। কোলে বাচ্চাটা তেমনি ধরা রইল, কিন্তু তার মুখ থেকে হাত কখন সরে গেছিল আর সে তারস্বরে চেঁচাচ্ছিল। সঙ্গে সঙ্গে কালো যমদূতের মতো কুকুরটা জঙ্গলের আড়াল থেকে দৌড়ে এসে নাকুর বুকে লাফিয়ে পড়ল। নাকু ছেলেটাকে বুকে নিয়েই মাটিতে পড়ে গেল। কুকুরের বিকট ডাকে চারদিক ভরে গেল। গামা কোথায় শুনেছিল যে যখন আর বাইরে থেকে কোনো সাহায্যের আশা থাকে না, তখন নিজের মনের মধ্য থেকেই সাংঘাতিক বল পাওয়া যায়। ওর এবার ঠিক তাই হলো। গা থেকে সমস্ত দুর্বলতা দূর হয়ে অসুরের মতো জোর এলো। এক লাফে বিকট কুকুরটার উপর ঝাঁপিয়ে পড়ে তার কান দুটো ধরে লাগালো হ্যাঁচকা টান। কুকুরটাও অমনি নাকুকে ছেড়ে গামার কাঁধের কাছে কামড়ে ধরল। নিজেরই অজান্তে গামার মুখ দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। চোখে সে ঝাপসা দেখতে লাগলো। তারই মধ্যে হাঁটু গেড়ে বসে পড়েও মনে হলো রক্তাক্ত দেহে নাকু লাফিয়ে উঠে ছেলেটাকে কোলে নিয়েই একদিকে দৌড়ে পালাতে চেষ্টা করল। কিন্তু একটা দৈত্যের মতো ষণ্ডা লোক ছেলে শুদ্ধ তাকে জাপটিয়ে ধরল। গামা জোর করে মাথা দিয়ে চোখ থেকে অন্ধকার ভাবটা দূর করবার চেষ্টা করতে লাগলো। আশ্চর্য হয়ে টের পেল কুকুরটা কখন ওকে ছেড়ে দিয়েছিল। চারদিকে লোকজনের ভিড়, কি যেন বলছে তারা, বেজায় চেঁচিয়ে চেঁচিয়ে কি সব জিজ্ঞাসা করছিল। কথাগুলো গামার কানে ঢুকলেও মাথায় ঢুকছিল না। চারদিকটা অস্পষ্ট হয়ে এলেও গামা দেখল নাকু বেজায় হাত পা ছুঁড়ছে। কে যেন ছেলেটাকে ওর কোল থেকে তুলে নিতে চেষ্টা করছে। ও প্রাণপণে তার একটা ঠ্যাং আঁকড়ে ধরে রেখেছে। তারপর যখন বুঝলো আর পারা যাবে না, দিল তার আততায়ীর হাতে প্রচণ্ড এক কামড়। সে বেচারাও পরিষ্কার বাংলায় উরি বাবারে গিচি 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 রে বলে ছেলেটাকে দিল ছেড়ে। আর নাকুও অমনি ছেলেটাকে নিয়ে আবার ছুটবার তালে ছিল, কিন্তু যাবে কোথায়? ততক্ষণে তাদের ঘিরে ফেলেছে একদল লোক। তাদের কারো হাতে বন্দুক, কারো হাতে মোটা লাঠি, পরনে সকলের খাকি পোশাক। খাকি পোশাক কেন? বনবাসী কি কখনো আগাগোড়া খাকি পরে? নাকু হঠাৎ ভাঙা গলায় চিৎকার করে উঠল, হামিদ কাকু, আমরা যে কিছুই করতে পারলাম না। তারপর যা ঘটল সেটা সত্যি না স্বপ্ন বুঝতে গামার কিছুটা সময় লাগলো। মনে হলো ভিড় ঠেলে প্রকাণ্ড লম্বা চওড়া যে লোকটা এগিয়ে এসে ছেলে শুদ্ধ নাকুকে জড়িয়ে ধরল, সে হামিদ কাকু ছাড়া কেউ নয়। তাহলে নিশ্চয়ই সেই মরা জমির ধারে এতক্ষণে সমরেশ কাকু আর হামিদ কাকু দুজনেই মরে গেছে। যেই না মনে হওয়া, গামা অমনি ডুকরে কেঁদে উঠল, ও হামিদ কাকু, তাহলে কি তোমরা দুজনেই মরে গেছো?
সঙ্গে সঙ্গে হামিদ কাকুর সে কি ধমক, মরে গেছি আবার কি? মরা লোকরা কি 4টে ডিম ভাঙা দিয়ে 8টা স্লাইস রুটি খায়? আমি তাই খেয়েছি। কথাটা গামার ভারী মজার লাগলো। সে তখনই কান্না ছেড়ে বেজায় হাসতে লাগলো। হো হো হি হি করে সে কি অট্ট হাসি, সে আর কিছুতেই থামতে চায় না। কে যেন ওর গালে এক চড় মেরে ঘাড় ধরে ঝাঁকি দিল। চপ! পুরুষের কাজ করে আবার ন্যাকা মেয়ের মতো হিস্টেরিয়া হচ্ছে। এমনি রাগ হলো যে সঙ্গে সঙ্গে হাসি কান্না দুইই সেরে গেল। মাথা ঘুরিয়ে লোকটার দিকে তাকালো। দেখল সে একটা পরিষ্কার রুমাল দিয়ে গামার হাতের জখম জায়গাটা চেপে ধরে আছে। দুজনারই শার্ট রক্তে ভেসে যাচ্ছে। লোকটা একটু হেসে ভাঙা গলায় বলল, ওটা আমার ছেলে। বুনোরা ধরে নিয়ে গিয়েছিল, তোমরা ওরে বাঁচালে। বলেই চুপ করল। গামা ফ্যাল ফ্যাল করে একবার তার দিকে, একবার নাকুর দিকে, একবার হামিদ কাকুর দিকে চেয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তাহলে সমরেশ কাকু নিশ্চয় মরে গেছেন। আপনি বলেছিলেন 3 দিন ঠেকাতে পারবেন। 3 দিন তো হয়ে গেছে। হামিদ কাকু নাকুর গলার ক্ষতস্থানটার উপর রুমাল বাঁধতে বাঁধতে বললেন, সে এখন সদরের বড় হাসপাতালে দিব্যি আরামে ঘাড় থেকে কোমর অবধি প্লাস্টার কাস্টে মোড়া হয়ে শুয়ে আছে। তার জন্য ভাবতে হবে না। নাকু হঠাৎ রেগে ক্ষণক্ষণে গলায় জিজ্ঞাসা করল, কে করে কি হলো বলুন শিগগির। হামিদ কাকু বললেন, কি আবার হবে? আমরা সময় মতো পৌঁছচ্ছি না দেখে তোমার বাবা যেই খবর নিয়ে শুনলেন আমরা ঠিক সময় বেরিয়েছিলাম, অমনি রিলিফ প্লেন আমাদের খোঁজে বেরুলো। প্রথম রাত্রেই আমি খোঁড়া পা নিয়ে নেমে মরা ঝোপে আগুন লাগিয়ে দিয়েছিলাম। ওরা তাই দেখে ভোরে আমাদের উদ্ধার করে আনলো। কিন্তু তোমাদের খুঁজে খুঁজে সবাই হয়রান। এই সার্চ পার্টির সঙ্গে আমি, আরেকটার সঙ্গে তোমার বাবা আছেন। এই অবধি শুনে হঠাৎ নাকু গামা দুজনেই ঝুপ করে একসঙ্গে মুচ্ছ গেল। কখন কিভাবে তাদের জিপে তুলে 5 নম্বর ক্যাম্পে আনা হলো কেউ টের পেল না। সেখানে ডাক্তার তাদের ওষুধ দিয়ে, ব্যান্ডেজ করে, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলেন। 12। পরদিন ভোরে চোখ খুলে নাকু দেখল তার বিছানার একপাশে মামনি, একপাশে বাপি, আর গামা উঠে বসে হামিদ কাকুর সঙ্গে লাল পেয়ালা থেকে কোকো খাচ্ছে। মামনি হয়তো খুব কেঁদেছিল, চোখগুলো লাল লাল মনে হলো। বাপি বেশি কথা না বলে খালি ব্যান্ডেজের উপরে হাত বোলাচ্ছিল। তারপর গলা খাঁকরিয়ে বলল, কুকুরটা আসলে বেজায় ভালো। ওর নাম টাইগার। কিস্কুর ছেলে হারাবার পর ওই শুঁকে শুঁকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। কাল রাত থেকে কোথায় যে গেল কেউ বুঝতে পারছিল না। আবার আজ সকালে এসে হাজির। তোদের আক্রমণ করেছিল কারণ ও ভেবেছিল তোরা বুঝি কিস্কুর ছেলেটাকে নিয়ে পালাতে চাস। নাকু উঠে বসে বলল, বাপি গামা কি খাচ্ছে আমিও খাবো। বাপি বলল, গামা? ও রমেশের ছেলের নাম বুঝি গামা? তা বেশ নাম। গামা খুব বিখ্যাত পালোয়ান ছিল। নাকু ব্যস্ত হয়ে বলল, না না, গামা রমেশের ছেলে হবে কেন? গোয়ানার জঙ্গলে বুনিগাঁওয়ের সর্দার ওর বাবা। ওরা খালি হাতে বাঘ তাড়াতে জানে। তাই তো আমরা সব বিপদ কাটিয়ে আসতে পারলাম। গামা যদি বোনের ছেলে না হতো তাহলে কি আর পারতাম? হামিদ কাকুর সে কি হাসি। দূর দূর, রমেশ দাও আমাদের পাইলট ছিলেন। 5 বছর আগে প্লেন ক্র্যাশ করে জখম হয়ে এখনও বিছানায় পড়ে আছেন। ওর মা যে তাঁর কি সেবাটাই করেছেন না দেখলে বিশ্বাস করা যায় না। কেন, তোকে কিছু বলেনি বুঝি? আমি বলি দুজনায় কত ভাব। গামা বেজায় লজ্জা পেয়ে বলল, ইয়ে না না, সেরকম কিছু নয়। না হয় ডট পেনটা দিস না। নাকু বলল, দিস না আবার কি? নিশ্চয় দেব। কোথায় গেল আমার শার্টটা? এক্ষুনি দিচ্ছি। মা, আমার শার্ট। মামনি মহা অপ্রস্তুত। ওরে, টাইগার যে সেটাকে চিবিয়ে শেষ করেছে, কি হবে? হামিদ কাকু লাফিয়ে উঠে বললেন, ওই যা, ভুলেই যাচ্ছিলাম। কিস্কুদা তোমাদের দুজনার জন্য এই দুটো দিয়েছে, ওর ছেলে উদ্ধারের পুরস্কার। পুরস্কার দেখে নাকু গামা হাঁ। 2টি লম্বা বাক্স, তাতে একটি করে ডট পেন, একটি ফাউন্টেন পেন। গামা বলল, তা 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 তো 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 নাকু বলল, হ্যাঁ, ওই। এই গল্পের আর খুব কমই বাকি রইল। গামা যে বোনের ছেলে নয়, সে যে ছোটবেলা থেকে নাকুর মামার বাড়ির ছোট শহরে তার মামার বাড়িতে মানুষ। বনে কোনো দিন যায়ও নি। বন জঙ্গল সম্পর্কে সে যা জানে সবই তার বই পড়া বিদ্যা। এতদিন নাকুদের সবাইকে গাঁজাখুরি মন গড়া গল্প বলে বোকা বানিয়ে এসেছে।
এসব কথা মনে করে প্রথমটা নাকু বেজায় চটে গেছিল। গামার দিকে পিঠ ফিরিয়ে সারাদিন শুয়েছিল, একটা কথাও বলেনি, গামাও সাধাসাধি করেনি। সন্ধ্যাবেলায় যখন ম্লান মুখে রোগা একজন ভদ্রমহিলা গামার পাশে এসে বসলেন, গামা তার কোলে মুখ গুঁজে অনেকক্ষণ চুপ করে পড়ে রইল। কেউ কোনো কথা বলল না। আধ ঘন্টা পরে হামিদ কাকুর সঙ্গে তিনি আবার চলে গেলেন। গামা বালিশে মুখ গুঁজে শুয়ে রইল। নাকুর খুব খারাপ লাগছিল। কিছু পরে গামার ব্যান্ডেজ বদলাবার জন্য ওকে অন্য ঘরে নিয়ে যাওয়া হলো। আরও পরে বাপি এসে বললেন ওই নাকি গামার মা। হেডকোয়ার্টারের কাছেই ছোট একটা বাড়িতে গামার রুগ্ন বাবাকে নিয়ে থাকেন। কাজ করতে গিয়ে জখম হওয়ার জন্য বাবা যা পেনশন পান তাইতে ওদের কোনো রকমে চলে। মা দিনের পর দিন, বছরের পর বছর অক্লান্তভাবে তাঁর সেবা করেন। এদেশে তাঁর ভালো হবার সম্ভাবনা নেই, তবে যদি ভিয়েনা নিয়ে যাওয়া যায় সেখানে অপারেশন করে নিশ্চয়ই একেবারে ভালো হয়ে যাবেন। কিন্তু তার অনেক খরচ। গামা মামার বাড়িতে থেকে পড়ে, সব সময় বছরে একবারও মা বাবাকে দেখতে যাবার সুযোগ পায় না। এসব কথা কারো কাছে বলেও না কিছু। তবে নাকুর মামা মাসি সবই জানেন, তাই গামা সঙ্গে আসবে শুনে এত খুশি হয়েছিলেন। এসব কথা শুনে নাকুর সে কি দুঃখ। টাকা পেলেই গামার বাবা সেরে উঠে আবার এরোপ্লেন চালাবেন? কেন কোম্পানি থেকে টাকা দেবে না? বাপি বললেন, রমেশ যদি পার্মানেন্ট হতো তাহলে যদি বা কিছু করা যেত। অস্থায়ীভাবে মাত্র 3 মাস কাজ করার পর দুর্ঘটনাটা ঘটেছিল। কোম্পানি যতটা সম্ভব তার চেয়ে বেশিই করেছিল, এখনও নানাভাবে সাহায্য করে, গামার পড়ার খরচ দেয়। কোনো রকমে যদি কিছু টাকা পাওয়া যেত। হঠাৎ নাকু লাফিয়ে উঠে দেয়ালের হুকে টানানো গামার ময়লা পেন্টুলুনের পকেট থেকে এক টুকরো কালো পাথর বের করে এনে বাপির হাতে দিল। বলল, কিরকম ভারী দেখেছ? এটা কি বলতে পারো? কাঁচা হিরে নয় তো? বাপি পাথরটা হাতে নিয়ে চমকে উঠলেন। এ কি রে, এ কোথায় পেলি? সেখানে নিশ্চয়ই টাংস্টেনের আকর আছে। আরে এর জন্য সরকার অনেক টাকা দেয়। এ সবের সন্ধান করাই তো আমার কাজ। নাকুকে তখন পায় কে। নিজের পকেট থেকে পাহাড়ের গা থেকে তোলা সেই তেলতেলা মাটিও এক খাবলা বের করে বাপিকে দেখালো। তবে ওটা বাপির জানা জায়গা। ওখানে নাকি কিছুদিন পরেই পেট্রোলের জন্য নল বসানো হবে। তারপর মহা খুশি হয়ে বাপি বললেন, আরে তোরা যে বেজায় হেঁটেছিস দেখছি। আমরা তো জিপ আর ঘোড়া নিয়ে ওখানে গেছিলাম। তোদের মেডেল দেওয়া উচিত। নাকু বলল, টাংস্টেনের টাকাটা গামাকে পাইয়ে দিও বাপি, তাহলেই হবে। হলোও তাই। তবে কিছু সময় লাগলো। এই ঘটনার 8 মাস পরে গামার বাবা ভিয়েনা গিয়ে সম্পূর্ণ সেরে এলেন। ততদিনে নাকু গামা মামাবাড়ির সেই ছোট শহরের স্কুল ছেড়ে বড় শহরের বোর্ডিংয়ে একসঙ্গে ভর্তি হয়েছিল। একই ক্লাসে দুজনে পড়তে লাগলো। বলা বাহুল্য, গামাই সর্বদা ফার্স্ট হয়, কিন্তু নাকুর মতো ছবি আঁকতে কেউ পারে না। গোয়ানার বনের অভিজ্ঞতা অনেকেই বিশ্বাস করতে চায় না। বলে, এতগুলো রোমাঞ্চকর ঘটনা 3 দিনের মধ্যে কখনো ঘটে নাকি? নাকু গামার মনে হয় বনের বাইরে শহরে গ্রামে না ঘটতে পারে, কিন্তু নেফা কিংবা গোয়ানার বনে যারা গেছে তারা সবাই জানে যে বাইরের কোনো নিয়ম ঘোর জঙ্গলে খাটে না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org।